এই যে আমার নামে আজকে একটা মামলা হলো, মানহানির মামলা। ওই ব্যক্তি চাঁদাবাজি করে, সন্ত্রাসী করে, এমন লোকের কোনো মান থাকতে পারে না। যার মান আছে তারই তো মানহানি হয়। মামলা করেছে আরেকজনকে দিয়ে, গোপনে গিয়ে হলো সাক্ষী হিসাবে উপস্থিত হয়েছে। ওরা আমাদের ভয় দেখায়। আমরা এক আল্লাহ ছাড়া কারো কাছে ভয় পাই না। তুমি কোন চ্যাটের পাস? তুমি আসছো এখানে মামলা করতে, গুনার টাইম নাই। একটা মামলা দেখলাম, মির্জা আব্বাস মামলা করেছেন নাসিরউদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে, মানহানির মামলা। উনি বলেছেন যে উনি নাকি প্রমাণিত চাঁদাবাজ, এরকম কথায় আমরা ব্যথিত। বলতে খুব দুঃখ লাগে, কষ্ট লাগে রোজার মধ্যে। অস্বাভাবিক মিথ্যা কথা বলতে পারে ভাই, মাথার টুপি পরে সাবলীল ভাষায় অনবদ্য ভাবে মিথ্যা কথা বলছে। মিনিমাম আটকায়, একটা মিথ্যা কথা বলতে গেলে মানুষের মুখে তো আটকায়। সেটা আপনারা জানা করবেন, আমি বলতে চাচ্ছি না, কিন্তু আমি বলতে পারি মিথ্যাবাদী এবং অপপ্রচারকারী। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। যারা এই মুহূর্তে ভিডিওটি প্লে করেছেন, ভিডিওটি দেখছেন, তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন। খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইম্পর্ট্যান্ট ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের মাঝে, প্রিয় বন্ধুগণ, সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী। এবারে কঠিনভাবে ফেসে যাচ্ছেন নাসিরউদ্দিন পাটোয়ারি। হ্যাঁ, ঠিকই শুনেছেন আপনারা, নাসিরউদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে মামলা করা হয়েছে। মির্জা আব্বাসকে চাঁদাবাজ বলে বারবার আখ্যায়িত করার ভিত্তিতেই রীতিমতো তার বিরুদ্ধে মানহানির মামলা করেছে এবং এই মামলার পরক্ষণে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন যে মামলা করে আমাদেরকে দমিয়ে রাখা যাবে না। এছাড়াও নাহিদ ইসলাম বলে যে নির্বাচনের পর সহিংসতা বেড়েছে এবং মামলা করে নাসিরউদ্দিন পাটোয়ারির মুখ বন্ধ করার যে পরিকল্পনা, সেটা কোনোভাবেই বাস্তবায়ন সম্ভব হবে না। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা কি মনে করেন? অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা কি বলতে চান। নাসিরউদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে যে মামলা হয়েছে, সেই মামলা নিয়ে আপনাদের মতামত, ওপিনিয়ন কি? সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, চলুন কথা না বাড়িয়ে আমরা দেখে আসি নাসিরউদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে কেন মামলা করা হলো এবং নাসিরউদ্দিন পাটোয়ারি কি প্রতিক্রিয়া জানিয়েছে এই মামলার পরে, এবং মির্জা আব্বাস কি বলছে। এবং টিএসটিতে উনি বলেছেন যে উনি নাকি প্রমাণিত চাঁদাবাজ, এরকম কথায় আমরা ব্যথিত। এবং রমনা থানার বিএনপির সভাপতি, আমার পাশে যিনি দাঁড়িয়ে আছেন, মোহাম্মদ আশরাফুল ইসলাম, উনি অনেক পূর্ব থেকে আব্বাস ভাইয়ের সাথে রাজনীতির সাথে জড়িত। উনি ব্যথিত এবং আমরা সবাই ব্যথিত, এবং ওনার সাথে পারিবারিক যোগসূত্র বহু পূর্বে থেকেই, রাজনীতিকের বাইরেও ওনার সাথে পারিবারিক সম্পর্ক, যার জন্য উনি ব্যথিত হয়ে উনি আদালতে শরণাপন্ন হয়েছে। এবং ফিরিস্তি যুগে উনি ওইসব নিউজ এবং ভিডিও ফুটেজ পেনড্রাইভের মাধ্যমে বিজ্ঞ আদালতে দাখিল করেছেন। বিজ্ঞ আদালত সব কিছু পর্যালোচনা করেছেন, অনেক সময় নিয়ে উনি পর্যবেক্ষণ করেছেন। পর্যবেক্ষণ করে যখন দেখেছেন যে বাদীর আর্জিতে যা লিখা, এটা সপক্ষের ডকুমেন্টসগুলো উনি অ্যানালাইসিস করেছেন, করে দেখে তারপর উনি আসামির বিরুদ্ধে সমন ইস্যু করে, মামলা আমলে নিয়ে আসামির বিরুদ্ধে সমন ইস্যু করেছেন। 500 এবং 504 ধারায় সমন ইস্যু করেছেন। 503 ধারায় জি, 500 এবং 503 ধারা নেই, 500 এবং 504 ধারায় আপনারা অভিযোগ করেছেন। জি, 3 ধারা কথা বললেন, তাহলে 503 ধারা কি ওখান 3 ধারা? হ্যাঁ, এটা আদালতের ক্ষমতা বলে। আদালত ইচ্ছা করলে আরো 2টা ধারা অ্যাডও করতে পারেন, ইচ্ছা করলে এই জায়গা থেকে 2টা ধারা বাদও করতে পারেন। আদালত অনেকক্ষণ পর্যালোচনা করেছেন, পর্যালোচনা করে দেখে উনি 500 এবং 504 ধারায় আমলে নিয়েছেন এবং আসামিকে সমন ইস্যু করেছেন। আপনারা আদালতে কি বলেছেন? আমরা আদালতে বলেছি আমরাও ব্যথিত, এবং আমরাও ইতিপূর্বে এই নিউজ ছাড়াও উনি আগে পরেও পাগলামি কথাবার্তা বলেন, উল্টাপাল্টা কথা বলেন, যেটা সাধারণ জনগণ বিব্রত হয়। সাধারণ জনগণ এরকম কোনো একটা দেশের নাগরিকের কাছে এরকম কথা আশা করে না। উনি একজন এমপি প্রার্থী ছিলেন, একজন সাধারণ নাগরিকও এরকম কথা বলা উচিত না একজন নাগরিককে নিয়ে। উনি যেইভাবে কথা বলেন, মানে যেই ল্যাঙ্গুয়েজের কথা বলেন, যেই মানে বাজে রকমের কথা বলেন, এটা কেউ কারো প্রতি আশা করেন না। এই দেশের স্বাধীন দেশের জনগণ কেউ আশা করেন না এরকম কোনো মন্তব্য। কথা বলতে ডিস্টার্ব। জি, থ্যাংক ইউ। আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে তো এই ধরনের একজনকে আরেকজনকে কটাক্ষ করে কথা বলার সংস্কৃতি রয়েছে। সেক্ষেত্রে এই মামলা করে নাসিরউদ্দিন পাটোয়ারির মতো একজন মানে মির্জা আব্বাসের তুলনায় তিনি খুবই মাত্র রাজনীতি শুরু করেছেন, তাকে অনেক বেশি হাইলাইটেড হয়ে গেল। ওইটাও ঠিক আছে। অ্যাকচুয়ালি মির্জা আব্বাস সাহেবের তুলনায় উনি কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব না, কারণ রাজনৈতিক ব্যক্তিত্ব হলে উনি এরকম কথা বলতেন না। আমি একটু পূর্বে বলেছিলাম যে উনি আসলে পাগলামির স্বরূপ কিছু কথা বলেন, যেটা এই দেশের জনগণ আশা করেন না।
আর আমরা আজকের বাদী এবং মির্জা সাহেব অনেক ধৈর্যের পরিচয় দিয়েছেন। বাদী আর এটা নিতে পারেন নাই, না নিতে পেরে উনি আজকে আদালতের শরণাপন্ন হয়েছেন। কারণ এরকম উনি কন্টিনিউ করতেছেন, বাদী ব্যথিত হয়ে উনি নিজে থেকেই উনি আদালতে আসছেন, আমাদের শরণাপন্ন হয়েছেন। আমরা ওনার পাশে থেকে আদালতে গিয়েছি, আদালত পর্যালোচনা করেই আদেশটা দিয়েছেন। এই ধারাগুলো কি সবগুলো ধারাই তো, যে 3টি ধারায় অভিযোগ এনেছিলেন এর মধ্যে একটি নেয়নি, 2টি ধারাই তো জামিন দিলেন? জি জি, এই এক্ষেত্রে আসলে পরবর্তীতে কি আপনার বললেই তো জামিন তখন সাইড দেখো সমস্যা হয়। অ্যাকচুয়ালি জামিনযোগ্য মানে এই যে মামলা সহজ ওইটা না, মানহানির মামলা অনেক শক্ত মামলা। মামলার ক্ষেত্রে কিছু কিছু মামলার ক্ষেত্রে আইনে কোনটা জামিনযোগ্য, কোনো অজামিনযোগ্য ডিরেকশন দেওয়া আছে। জামিনযোগ্য হইলেই যে বাদী ন্যায় বিচার পাবে না ওইটা না, বাদী অবশ্যই ন্যায় বিচার পাবে। এবং বাদী এই জায়গায় যে অভিযোগটা নিয়ে আসছেন আমরা ওইটা পাইলেই আদালত অবশ্যই ওইটা কারণ পর্যালোচনা করে মামলা নিয়েছেন, এবং সাক্ষী যখন আমরা উপস্থাপন করবো আসামির বিরুদ্ধে ব্যবস্থা হবে, তার সাজা হবে ইনশাল্লাহ। একটু বাদীর সঙ্গে কথা বলা। আপনি তো মামলাটি দায়ের করেছেন, হ্যাঁ, আসলে মূলত মানহানির মামলা আমরা সাধারণত দেখে থাকি, আপনিও করতে পারেন আইনে আছে, কিন্তু আমরা সাধারণত দেখে থাকি যে যিনি মানহানির মামলা, আপনি কেন মামলাটি আসলে তার পক্ষে? পারিবারিক সম্পর্ক, তার সাথে আমার দীর্ঘ রাজনৈতিক এবং পারিবারিক সম্পর্ক, এবং এই ওর অকথ্য অশ্রাব্য ভাষা, ওর কথা সমাজকে প্রভাবিত করেছে। মানসিক এবং সামাজিকভাবে আমরা হেয় প্রতিপন্ন হয়েছি। মামলা কি আমরা করতে পারি না? তার কর্মী হিসাবে, তার সহকর্মী রমনা থানা বিএনপির সভাপতি হিসেবে মামলাটি আমি করতে পারি না? আপনি কি মনে করেন? আমি তো প্রথমেই আপনাকে বলেছি যে মামলা আপনি করতে পারেন। আপনি এর আগে আমার বিজ্ঞ লার্নেটকে একটা প্রশ্ন করেছেন, উত্তর দিচ্ছি, একটু শুনবেন। আপনি বলেছেন মির্জা আব্বাস এই মামলা করে কি হবে? তো ও সারাক্ষণ সারাদিন এসব অশ্রাব্য ভাষা, অকথ্য ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতেই থাকবে। আবাল বৃদ্ধ বনিতা থেকে শিশু থেকে শুরু করে সবাই এই নোংরা ভাষাগুলি শিখবে। এটা কি খুব ভালো দেশের জন্য, নাগরিকদের জন্য ভালো, সমাজের জন্য ভালো? আমাদের কি কোনো দায়বদ্ধতা নেই? ওকে থামানোর জন্য আইন ছাড়া আমাদের কি উপায় থাকতে পারে বলেন তো আপনি? আইনের আশ্রয় ছাড়া আর কি উপায় থাকতে পারে? মারবো, মারামারি কাটাকাটি করা, সেটা কি ভালো কাজ? সেটা করতাম আপনার ভাষায়? আপনি যে প্রশ্ন করেছেন সেটা করতাম? সেটা তো করা উচিত নয় নাকি? তাই আইনের রাষ্ট্র নেবে, এটাই তো স্বাভাবিক। দেখি আইন কি করে নাকি। ধন্যবাদ। চাঁদাবাজকে চাঁদাবাজ বললে আপনার বিরুদ্ধে মামলা দেওয়া হবে। আজকে নাসিরউদ্দিন পাটোয়ারির মুখ বন্ধ যদি তারা মামলা দিয়ে করতে চায় তাহলে তারা বড়ই ভুল করছে। আজকে নাসিরউদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে যদি মামলা দেওয়া হয়, বাংলাদেশে শত শত নাসিরউদ্দিন পাটোয়ারি মুখ তৈরি হবে। তুমি কোন আব্বাস আপনার পুরা সম্মানের চাদর খুলে বুড়িগঙ্গায় নিক্ষেপ করবে। নামে ন্যাশনালিস্ট মানে জাতীয়তাবাদী এই দলটি বাংলাদেশকে আবার ভারতীয় আধিপত্যবাদের মধ্য দিয়ে নিয়ে গিয়ে যাচ্ছে। বাংলাদেশের মানুষ ভারতীয় দাস হিসেবে জীবন যাপন করতে রাজি নয়। তারেক রহমানকে আমরা অনুরোধ করব, আপনি যেভাবেই ক্ষমতায় আসুন না কেন, ভারতের সাথে হয়তো চুক্তি করে এসেছেন, এখন তো ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছেন, এখন একটু চুক্তিটা ভঙ্গ করে অন্যতম একটা ইনস্টিটিউশন ফর্ম হলো রিফর্ম অ্যাসেম্বলি, যেটা সংসদে হওয়ার কথা ছিল। আপনারা সবাই গিয়ে ভোট দিয়েছেন, কিন্তু সরকার গণভোটে আমরা যে হায়ের পক্ষে রায় দিয়েছিলাম সেটার পক্ষে দাঁড়াতে চাচ্ছে। তো এটা হলো একটা রোগের সিনড্রোম, কিন্তু মূল যে জায়গাটা সমস্যা সেটা হলো আমরা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম, আমরা বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য লড়াই করেছিলাম। শেখ হাসিনা খুনি যারা আমাদেরকে খুন করেছিল, এই শেখ মুজিব যেই হলো ভারতীয় আধিপত্যবাদের মধ্যে নিয়ে আমাদেরকে দাদা বাবুদের কাছে বাংলাদেশকে বিক্রি করে দিয়েছিল। আপনারা আমরা যুদ্ধ করে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশ থেকে সেই জায়গা থেকে আমরা টেনে নিয়ে এসেছিলাম। কিন্তু দুঃখের বিষয় হলো নামে ন্যাশনালিস্ট মানে জাতীয়তাবাদী এই দলটি বাংলাদেশকে আবার ভারতীয় আধিপত্যবাদের মধ্য দিয়ে নিয়ে গিয়ে যাচ্ছে বাংলাদেশকে। আমরা তাদের উদ্দেশ্য বলতে চাই, আপনারা যত চেষ্টা করুন নাই কেন, বাংলাদেশের মানুষ ভারতীয় দাস হিসাবে জীবন যাপন করতে রাজি নয়। আমরা স্বাধীন বাংলাদেশী হিসাবে সার্বভৌমত্বের উপরে দাঁড়িয়ে মান মর্যাদা নিয়ে, আমাদের কৃষ্টি কালচার নিয়ে, বহু ভাষা বৈচিত্র্য নিয়ে, বহু মানুষের সংলাপ নিয়ে, ইসলাম ধর্ম, হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্ম, সকল ধর্মকে একসাথে নিয়ে মুসলিম ঐতিহ্য রক্ষা করে একটি সুন্দর জীবন যাপন করতে চাই। এই জীবন যাপনের বিরুদ্ধে যদি আপনারা জিয়াউর রহমান খালেদা জিয়ার পদ থেকে সরে গিয়ে দাঁড়াতে চান, তাহলে আপনাদেরকে বাংলাদেশের মানুষ আস্থা করে নিক্ষেপ করবে, যেভাবে শেখ হাসিনাকে নিক্ষেপ করেছিল। এজন্য তারেক রহমানকে আমরা অনুরোধ করব,
আপনি যেভাবেই ক্ষমতায় আসুন না কেন, ভারতের সাথে হয়তো চুক্তি করে এসেছেন, এখন তো ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছেন, এখন একটু চুক্তিটা ভঙ্গ করে দেন। যদি আপনাকে ক্ষমতায় থাকতে হয় ভারতের সাথে নয়, বাংলাদেশের মানুষের সাথেই থাকতে হবে ইনশাআল্লাহ। আপনাকে রিফর্ম অ্যাসেম্বলি গঠন করতে হবে। 12 তারিখে সংসদ অধিবেশন বসতেছে। আমরা সরকারকে অনুরোধ জানাবো, দ্রুত গতিতে বাংলাদেশের মানুষ যে জনরায় দিয়েছে সে অনুযায়ী রিফর্ম অ্যাসেম্বলি করুন। এবং আমাদেরকে যারা খুন করেছিল, শেখ হাসিনাকে ভারত থেকে নিয়ে এসেছে বাংলাদেশে ফাঁসির কাস্টে ঝুলান, তাহলে আমরা বুঝতে পারবো আপনি শহীদ জিয়াউর রহমানের ছেলে, না হলে আপনার সেই জায়গাটা বলতে পারবো না। শহীদ জিয়াউর রহমানের যদি ছেলে হয়ে থাকেন, আপনার বাপকে যারা হত্যা করেছিল, খালেদা জিয়াকে হত্যা করেছিল যারা, আপনার মেরুদণ্ড যারা ভেঙেছিল, তাদের সাথে আপনি আতাত করবেন না। তাদের সাথে যদি আপাত করেন তাহলে বিএনপির যারা নেতাকর্মী রয়েছে তারাই বিদ্রোহের পতাকা বাংলাদেশ উত্থাপন করবে। অনেক আমরা সহ্য করেছি। এই যে আমার নামে আজকে একটা মামলা হলো, মানহানির মামলা। ওই ব্যক্তি চাঁদাবাজি করে, সন্ত্রাসী করে, এমন লোকের কোনো মান থাকতে পারে না। যার মান আছে তারই তো মানহানি হয়। মামলা করেছে আরেকজনকে দিয়ে, গোপনে গিয়ে হলো সাক্ষী হিসেবে উপস্থিত হয়েছে। এগুলাকে আমরা বলবো গুপ্ত। আপনি ঢাকা হাটে ফেল করেছেন, লিখে রাখুন জনাব আব্বাস। আপনাকে তারেক জিয়া এসে রক্ষা করেছে। তারেক জিয়া যদি এসে রক্ষা না করতো তাহলে আপনি মির্জা আব্বাসের ছুনোপুটিও আমরা ঢাকা হাটে খুঁজে পাইতাম না। হালে পানি আছে, এখনো বেঁচে থাকার সুযোগ আছে। ভদ্র হন, ভদ্র হতে শিখুন। আমরা সভ্য সমাজে বসবাস করি, অসভ্য আচরণ করবেন না। অসভ্য আচরণ যদি করেন, কিভাবে আপনাকে সভ্য করতে হয়, আপনাদেরকে সভ্য করতে হয়, এটা আমাদের ভালো করে জানা আছে। ওরা আমাদের ভয় দেখায়, আমরা এক আল্লাহ ছাড়া কারো কাছে ভয় পাই না। মামলা হামলা অনেক আগেই পার করেছি। শেখ হাসিনার আমলে রিমান্ডে নিয়ে আমাকে মাথা নিচের দিকে দিয়ে, পা উপর দিকে দিয়ে সারা রাত নির্যাতন করেছিল, কখনো আপোষ করার চেষ্টা করি নাই। তুমি কোন চ্যাটের পাস? তুমি আসছো এখানে মামলা করতে, গুনার টাইম নাই। সিনিয়র সিটিজেন আসেন, সিনিয়র সিটিজেন আসেন, আমরা সম্মান করতে চাই। কিন্তু নিজের সম্মান যদি না রাখতে পারেন তাহলে যারা ইয়াং জেনারেশন আছে, জাঞ্জিরা আছে, আপনার পুরা সম্মানের চাদর খুলে বুড়িগঙ্গায় নিক্ষেপ করবে। আমরা ধৈর্য ধারণ করতেছি। আমরা শান্তিতে বিশ্বাস করি, আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। ওই দিন নির্বাচনের দিন আমি যদি সেইখানে কনফ্রন্টেশনে যেতাম, হাজার হাজার স্টুডেন্ট হসপিটালে থাকতো। আমি গণতন্ত্রে বিশ্বাস করেছি, কিন্তু গণতন্ত্রের নামটা আপনারা ইঞ্জিনিয়ারিং করেছেন। আমরা এখনো সহ্য করছি। দ্রুত রিফর্ম অ্যাসেম্বলি করেন, দ্রুত বাংলাদেশের সংস্কার বাস্তবায়ন করেন, দ্রুত বাংলাদেশের শহীদদের বিচার বুঝিয়ে দেন, আহতদের বিচার বুঝিয়ে দেন, শহীদ উসমান হাদি ভাইয়ের বিচার বুঝিয়ে দেন, ধর্ষণ বন্ধ করেন। নরসিংদীতে গতকাল একটি ধর্ষণ হয়েছে। আপনার সন্তান আছে, তাকে আপনি নিরাপত্তার চাদরে আবৃত করে রাখেন। আমার সন্তান, আমার মা বোনের যেদিন নিরাপত্তা দিতে পারবেন সেদিনই আপনি জনতার প্রধানমন্ত্রী হবেন, এর আগে হবেন না, হবেন না। নাসিরউদ্দিন পাটোয়ারি ভার্সেস মির্জা আব্বাস ঘটনা শুরু হয়ে গেছে। মির্জা আব্বাসের লোকজন নাসিরউদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে ভয়ভীতি দেখানো এবং মানহানির অভিযোগে মামলা দায়ের করেছে। এবং ইন্টারেস্টিং বিষয়, সবচেয়ে উদ্বেগের বিষয়ে, যে মামলা আইনত চলে না। আদালতে যে কোনো বিষয় যে কেউ এজাহার দাখিল করতে পারে, কিন্তু আদালত সেটা গ্রহণ নাও করতে পারে, কারণ মামলা যোগ্য বিষয় তো হতে হবে, আদালতের জুরিসডিকশনের মধ্যের বিষয় তো হতে হবে। তো নিয়ম অনুযায়ী, আইন অনুযায়ী মানহানির মামলা করার ক্ষেত্রে ব্যক্তি নিজে সংক্ষুব্ধ হতে হয়, ব্যক্তি নিজেরই মামলা দায়ের করতে হয়, তার পক্ষে অন্য কেউ মামলা করবে, এটা তো ডিজিটাল সিকিউরিটি আইনের হিসাব। তো এখানে ব্যক্তি নিজের মামলা করতে হবে। মির্জা আব্বাস নিজে মামলা করেন নাই, রমনা থানা বিএনপি সভাপতি বা একজন বিএনপি নেতার মাধ্যমে মামলাটা করিয়েছেন। এই হিসাবে এই মামলা আমলযোগ্য হওয়ার কথা না। এই যে আমলযোগ্য জুরিসডিকশন, এটা লিগ্যাল টার্ম। মামলার আবেদন করেছে, এজাহার করেছে, এজাহার খারিজ বা প্রত্যাখ্যান, এজাহার খারিজ বা প্রত্যাখ্যান করবে কোর্ট, এটা হওয়ার কথা ছিল, কিন্তু না। বিএনপির আদালত, এই কোর্ট বিএনপি দখল করে ফেলেছে। পুরো বিচার ব্যবস্থা অলরেডি বিএনপি কয়েকদিনের মধ্যে দখল করেছে।
অবশ্য ইউনূস সরকার আমলেই সব দখল করেছিল, অ্যাটর্নি জেনারেল সব সেট দিয়ে রেখেছেন, আর তিনি এখন আইনমন্ত্রী। এটা ছিল ধারাবাহিকতা, ইউনূস সরকার বিএনপি সরকার, তার ধারাবাহিকতা এটা। অতএব তেমন কোনো পরিবর্তন রদবদল লাগে নাই, খুব সহজেই হয়ে গেছে। এমনকি হাইকোর্টে কোথায় কি বসবে এগুলো সব আগেই বিএনপি ঠিক করা আছে। অ্যাটর্নি জেনারেল যেহেতু ছিলেন, অ্যাটর্নি জেনারেল অনেক কিছুই করতে পারেন। আবার আইনমন্ত্রী আসিফ নজরুল তিনিও তো বিএনপির লোক ছিলেন, আইনমন্ত্রী অ্যাটর্নি জেনারেল দুইজনেই বিএনপি ছিল, তো সেটা তো তখনই দেয়া। তো বিএনপির আদালত এই মামলা গ্রহণ করেছে এবং সমন জারি করেছে। ভাগ্য ভালো যে এফআইআর হিসেবে নিয়ে গ্রেপ্তারের নির্দেশ দেয় নাই, সমন জারি। আদালতে কেউ আর্জি পেশ করলে দুই ধরনের সিদ্ধান্ত দিতে পারে, আর্জি গ্রহণ করে সমন জারি করতে পারে আদালত, অথবা এফআইআর হিসাবে নেওয়ার নির্দেশ দিতে পারে, তাহলে ওয়ারেন্ট জারি করা হয়। তো নাসিরুদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করে নাই, এটা নাসিরুদ্দিন পাটোয়ারির ভাগ্য, কিন্তু সমন জারি করেছে। এর মানে মামলা গৃহীত হয়েছে, মামলা চলবে। কিন্তু ব্যক্তি নিজে সংক্ষিপ্ত না হলে আইন অনুযায়ী মামলা চলা যায় না। বোঝা যায় যে সরকারের মন্ত্রী মর্যাদায় উপদেষ্টা মামলা করেছেন, তার পক্ষ থেকে তার দল, এবং মির্জা আব্বাস ডেফিনেটলি ফন্টন দিয়ে দিয়েছেন, এবং মির্জা আব্বাসের ব্রেন চাইল্ড এই মামলা। তো এটা না নিলে হয়? এখান থেকে একটা বিষয় শুরু হয়ে গেছে যে আওয়ামী লীগের মতোই হচ্ছে বিএনপি, এবং আওয়ামী লীগের মতো করে প্রতিপক্ষকে দমন পীড়ন করবে, এমনকি জামাতের আমিরের বিরুদ্ধেও মামলা দিবে, সামনে দেখবেন। কিন্তু এখানে তাহলে এটার ফ্যাক্ট কি, মামলাটার লিগ্যাল ফ্যাক্ট কি? এখানে যে অভিযোগগুলো করা হয়েছে আমি দেখেছি যার, তাতে যে এই বলেন সেই বলেন, ভয়ভীতি দেখান, অমুক তমুক, চান্দাবাজ বলেন, গ্যাংস্টার বলেন, নানান কিছু। রাজনীতিতে রেটরিক হিসেবে অনেক কিছু বলা হয়, সেগুলোকে যদি আপনি আদালতে নিয়ে যান, সরকার চাইলে এই মামলার মাধ্যমে নাসিরুদ্দিন পাটোয়ারিকে জেল খাটানো সম্ভব, এমনকি নাসিরুদ্দিন পাটোয়ারিকে বড় ধরনের ভোগান্তির সম্মুখীন করা সম্ভব, আইন অনুযায়ী সম্ভব, ন্যায় বিচারের মাধ্যমেই সম্ভব। কিন্তু এটা হচ্ছে রাজনৈতিক ফেসিবাদ। কারণ রাজনীতির মাঠে অনেকে অনেক কিছু বলে। এমনকি তারেক রহমানের বিরুদ্ধে কত স্লোগানই তো দেওয়া হয়েছে। এখনো তো তারেক রহমানকে কেউ 10% খাম্বা বলে। এখন আপনি মামলা দিবেন, 10% খাম্বা মামলা দিয়ে প্রমাণ করতে বলেন, পারবে কি প্রমাণ করতে? এটা রাজনৈতিক রেটরিক বা রাজনৈতিক অভিযোগ, এটা রাজনৈতিক ভাবে মোকাবেলা করতে হয়। আরে নাসিরুদ্দিন পাটোয়ারি জাস্ট ফেসবুকে মির্জা আব্বাসের বিরুদ্ধে কথা বলেন, ওদিকে নাসিরুদ্দিন পাটোয়ারি, মির্জা আব্বাসের লোকজন যে নাসিরুদ্দিন পাটোয়ারিকে মারে, তাতে কিছু হয় না। তার মাথায় ডিম ফাটায়, তাতে কিছু হয় না। আহত করে, তাতে কিছু হয় না। তারাও তো করে। নাসিরুদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে এই রবিউল নয়ন না কি আছে, সেও তো কত কিছু বলে। এখন এই যে রাজনৈতিক একটা মত প্রকাশের স্বাধীনতা বা রাজনৈতিক স্লেজিং, এটা সংসদের বাইরে সব জায়গায়, এটা সারা পৃথিবীতে আছে। এইটা আদালতে নিয়ে যাওয়ার মানে হচ্ছে আপনি ফেসিস্ট হতে যাচ্ছেন, আপনি মত প্রকাশের স্বাধীনতা সংকুচিত করতে যাচ্ছেন। তো আওয়ামী ফেসিবাদের পথে প্রথম ধাপ রাখলো মির্জা আব্বাসের হাত ধরে এই বিএনপি সরকার। এতে এরকম সামনে, যেমন নাসিরুদ্দিন পাটোয়ারিকে ভয় পায় মির্জা আব্বাস বিএনপি, এই জন্য তাকে থামিয়ে দিতে চায়। নাসিরুদ্দিন পাটোয়ারির যে জনপ্রিয়তা, নাসিরুদ্দিন পাটোয়ারি কিন্তু জিতেছিলেন, কিন্তু প্রশাসন নাসিরুদ্দিন পাটোয়ারিকে হারিয়ে দিয়েছে। এখন নাসিরুদ্দিন পাটোয়ারি সামনে কোনো নির্বাচন করলে জেতার সম্ভাবনা আছে। এবং তরুণ প্রজন্মের যে ক্রেজ নাসিরুদ্দিন পাটোয়ারিকে দেখে, তরুণ বিশেষ করে কুমিল্লায়, সিলেটে বিভিন্ন জায়গায় দেখেছেন যে দেশব্যাপী ঘুরে ঘুরে ইফতার করে এনসিপি নেতৃবৃন্দ। তো সেখানে যে ক্রেজ, তারুণ্যের আইকন নাসিরুদ্দিন পাটোয়ারি, অনেক ক্ষেত্রে হাসরাত নাহিদদের চাইতেও এগিয়ে গেছে। নাসিরুদ্দিন পাটোয়ারি মানে হিট, সামথিং এক্সেপশনাল, এবং তরুণরা এই ধরনের ফ্যাডমের রাজনীতি পছন্দ করে। তো এটা দেখে বিএনপি সহ্য করতে পারছে না, যার ফলে তারা মনে করছে যে নাসিরুদ্দিন পাটোয়ারিকে থামানো দরকার। তাহলে কি করা দরকার? মির্জা আব্বাসের লোকজন ভয়ভীতি দেখিয়ে মাইকটা দিয়েও তো থামাতে পারো না, কারণ মাইক দিয়ে যদি থামানো যাবে না এটা জানে, তাহলে আদালতের মাধ্যমে জেল খাটিয়ে থামানো যায় কিনা সেই চেষ্টা করা হচ্ছে। এখন সমন জারি করা হচ্ছে, আদালতে উপস্থিত হবেন, যদি ব্যাখ্যা দিতে না পারলেন তাহলে ইনস্ট্যান্ট গ্রেপ্তার দেখানোর নির্দেশও দিতে পারে। এটা অশনি সংকেত। তো দর্শক, প্রধানমন্ত্রী রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস উদ্দিন আহমেদকে অপরাধমূলক ভয়ভীতি দেখানো ও মানহানির অভিযোগ করে মামলা দায়ের করা হয়েছে। এখানে একটা বিষয় স্পষ্ট আপনারা বুঝবেন, মানে এখানে বিএনপির রহস্য কিন্তু ফাঁস হয়ে গেল। সেটা হচ্ছে যে বিএনপি আওয়ামী ফ্যাসিস্ট আচরণ ধারণ করে। যদি তারা উদার গণতন্ত্রে বিশ্বাস করতো, এগুলোকে পলিটিক্যাল রেটরিক হিসেবে দেখতো এবং রাজনৈতিকভাবেই বিএনপি এটা মোকাবেলা করতো, আদালতে নিত না। স্বাভাবিকভাবে মামলা গ্রহণ করার কথা না, যেহেতু পলিটিক্যাল পাওয়ার ব্যবহার করে মামলা গ্রহণ করিয়েছে, এখন এর মাধ্যমে পাটোয়ারিকে ভোগানো সম্ভব। কারণ আসলেই তো পাটোয়ারি অনেক কথা বলেছেন যেগুলো প্রমাণ করা পাটোয়ারির পক্ষে সম্ভব নয়, এবং একজন মন্ত্রী, বিশিষ্ট ব্যক্তি, তার মানহানি, এখন পাটোয়ারি কি করবেন? তার মানে এটা আওয়ামী ফেসিবাদ। এই এক পাটোয়ারিকে জেল খাটালে আমরা সবাই ভয় পাবো, এরকম একটা বার্তা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহাদাতের আদালত এই সমন জারি করেন। এর আগে সকালে নাসিরুদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে আদালতে মামলা আবেদন করেন রমনা থানার বিএনপির বর্তমান সভাপতি মোহাম্মদ আশরাফুল ইসলাম।
আদালত বাদী জবানবন্দি রেকর্ডে আসামি নাসিরউদ্দিন আদালত হাজির হতে সমন জারি করে। এখানে বিএনপির রমনা থানা সভাপতি, এর মানে কি সরাসরি মির্জা আব্বাস এই মামলা করিয়েছেন। কিন্তু একদম লিগালি যদি আপনি এটা করতে চান তাহলে মির্জা আব্বাস নিজেকেই করা উচিত। তাহলে এখানে একটা সুযোগ আছে, মির্জা আব্বাসকে আদালতে এসে বলতে হবে যে না, আমি নিজেই সংক্ষুব্ধ, আমার প্রতিনিধি করেছে, প্রতিনিধিত্বমূলক মামলা করার সুযোগ আছে। কিন্তু বাদী পক্ষের আইনজীবী মোহাম্মদ আমিরুল ইসলাম আমির বলেন, আমরা সকালে আদালত মামলা আবেদন জমা দিই, পরে শুনানি শেষে আদালতে আদেশ দেন। মামলার আবেদন উল্লেখ করা হয়, নাসিরউদ্দিন পাটোয়ারি গত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শাপলাকলি মির্জা আব্বাসের সঙ্গে বিপুল ভোটে হেরে যান। বিপুল ভোটে তো হেরে যান না, এটা তো মিথ্যা কথা। নির্বাচনের সময় এই আসামি বিভিন্ন মিথ্যা মানহানিকর বক্তব্য দিয়ে আসেন। নাসিরউদ্দিন পাটোয়ারি নির্বাচন বিপুল ভোটে হেরে যাওয়ার পর আরো বেশি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে, বিভিন্ন অনলাইন পত্রিকার মাধ্যমে মিথ্যা মানহানিকর বক্তব্য, বিভিন্ন হুমকি দিয়ে আসেন। সর্বশেষ গত 5 মাস সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে বাদী দেখেন যে নাসিরউদ্দিন পাটোয়ারি মানহানিকর পুরো বক্তব্য কয়েকটি অনলাইন নিউজ মিডিয়াতে এসেছে। বাংলাদেশ ক্রিমিনাল র্যাঙ্কিং নাম্বার 1 গডফাদার মির্জা আব্বাস, এই বক্তব্যগুলো অত্যন্ত মানহানিকর ও নিন্দনীয় কাজ। এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক, ইউটিউবে ভাইরাল করে দিয়ে মির্জা আব্বাসের সম্মান ক্ষুণ্ণ করা হচ্ছে। এখন এই যে গ্যাংস্টার, এটা হচ্ছে পলিটিক্যাল রেটরিক, এটাকে কাজে লাগিয়ে তারা মামলা করছে। এটাই হচ্ছে বিএনপির রহস্য, যে তারা আওয়ামী লীগ হতে চায়, ফ্যাসিস্ট হতে চায়। একটা মামলা দেখলাম, মির্জা আব্বাস মামলা করেছেন নাসিরউদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে, মানহানির মামলা। মানহানির মামলার পরিণতি খুব ভালো বাংলাদেশে সেটা বলা যায় না। এগুলি শেষ পর্যন্ত আর ঝুলে যায় বা এর কোনো পরিণতি দেখা যায় না। কিন্তু গত 1 মাস 1.5 মাস ধরে যে ভয়ঙ্কর একটা অশ্লীলতা, কুরুচি এবং এক অস্থিরতা তৈরি করে রাখছে নাসিরউদ্দিন পাটোয়ারি। আমি বারবার বলেছি, এই কালচার যদি ধীরে ধীরে বাড়তে থাকে এবং এটা প্রশ্রয় পায়, এটা যদি বন্ধ না হয়, একটা ভয়ঙ্কর সমাজে বিশৃঙ্খলা তৈরি হবে। সিনিয়র জুনিয়র বলে কোনো কথা থাকবে না, কারোর মান সম্মান বলে কোনো কথা থাকবে না, সবাই একটা সংকুচিত থাকবে। এক ধরনের অসভ্যতার এবং বেয়াদবির একটা সন্ত্রাস সেটা পরিচালিত হবে এবং সবাই সংকুচিত হবে। যার যার মান সম্মান নিয়ে সে সব সময় আতঙ্কিত থাকবে। নাসিরউদ্দিন পাটোয়ারি পুরো নির্বাচনী প্রচার অভিযানে সেই কাজটি করেছে। আমি অবাক হচ্ছিলাম যে দেখলাম যে কিছু কিছু ক্ষেত্রে পাবলিক প্রোটেস্ট করছে, বিক্ষুব্ধ হচ্ছে যে আপনি কোথা থেকে আসছেন, কি বলতেছেন, আপনি বাড়ি কোথায় আপনার। তারপরও নাসিরউদ্দিন পাটোয়ারিকে দমানো যাচ্ছে না এবং এটাকে কেন্দ্র করে বেশ একটা অংশের মধ্যে উচ্ছ্বাসও দেখলাম, সমর্থনও দেখছি। আপনি দেখবেন যে মানে সিনেমা হলগুলোতে আগে দেখতাম, এখনো হয়তো তাই, জানি না, যখন নাকি খুব অশ্লীলতায় ভরপুর যে সমস্ত চলচ্চিত্র আসতো তখন হল ভর্তি হয়ে থাকতো। আর রুচিশীল কোনো সিনেমা যদি আসতো হলে দর্শক পাওয়া যেত না। তো নাসিরউদ্দিন পাটোয়ারি ওই যে অশ্লীল যে চলচ্চিত্র যারা নির্মাণ করতেন বা চালাতেন, তাদের সেই চলচ্চিত্রগুলো যেমন জনপ্রিয় হতো, নাসিরউদ্দিন এখন ঠিক সেই ধরনেরই তার জনপ্রিয়তা। এখানে কোনো বুদ্ধিদীপ্ত কোনো কথাবার্তা নেই। একসময় দেখেন মামুনুর রহমান মান্না, তারপরে আখতারুজ্জামান, যারা ডাকসুর ভিপি জিএস ছিলেন, খন্দকার ফারুক, আমার মনে আছে আনোয়ারুল ইসলাম, সেই সময়ের যারা 90-এর দশকের ছাত্র রাজনীতি করতেন, তাদের বক্তৃতা মানুষ দাঁড়ায় দাঁড়ায় শুনতো, ছাত্ররা শুনতো, যে সেখান থেকে জ্ঞান আহরণ করত। আর এদের কাছ থেকে হচ্ছে বেয়াদবি শিক্ষা ছাড়া কিভাবে মানুষকে অসম্মান করা হয়, অপদস্থ করা হয়, এগুলো ছাড়া আর কিচ্ছু না। এমনকি দেখলাম যে এমনভাবে সঞ্চারিত হয়েছে, হাসনাত আব্দুল্লাহ তার ছোট বাচ্চাকে নিয়েও বলাচ্ছে যে মির্জা আব্বাস চান্দাবাজ। মানে একটা রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীকে যদি এইভাবে টার্গেট করা হয় এবং এইভাবে বয়ান তারা নিজেরা দিচ্ছে, সন্তানকেও শেখাচ্ছে, তাহলে বোঝেন যে কত ভয়াল পরিস্থিতির মধ্য দিয়ে আমাদের এই প্রজন্ম বেড়ে উঠছে। আমরা এই প্রজন্মের উপরে আস্থা রেখেছিলাম যে তারা একটা পরিবর্তন করছে এবং আমরা অনুপ্রাণিত হয়েছিলাম। সেই জুলাইয়ের চেতনাটাকে তারা কিভাবে টুকরো টুকরো করে শেষ করে দিল, ধ্বংস করে দিল, বেয়াদবি, দুর্নীতি, নানান রকম কর্মকাণ্ডের মধ্য দিয়ে। এখন তো পুরা যে জামাতের কলেজে ঠাঁই নিছে। এতদিন ডক্টর মোহাম্মদ ইউনূস এদেরকে পৃষ্ঠপোষকতা করছে, এখন জামাতের কাছে যে আশ্রয় নিছে, অন্তত তারা মনে করতেছে যে তারা নিরাপদ না, কারণ তারা নিজেদের শক্তিকে আর বলিয়ান হইতে পারেনি। এখন তারা ওই বড় আশ্রয় ধরছে জামাত ইসলাম। এর আগে ছিল ডক্টর মোহাম্মদ ইউনূস, তার বলে বলিয়ান হয়ে তারা সারা বাংলাদেশে মব চালাইছে, সারা দেশে তারা সফর করছে একদম সরকারি প্রোটোকল নিয়ে। এখন তো সেই দিন নেই। এখন তারা সেই কারণে তারা ভাবছিল যে জামাত ক্ষমতায় আসবে, তাহলে তো আর পাইকে। এখন দেখছে যে ক্ষমতায় আসতে পারেনি, এখন ওই বড় রাজনৈতিক দলের
আশ্রিত হয়েছে, কিন্তু তাদের ওই যে বয়ানগুলো, বেয়াদবিগুলো, সেগুলো অব্যাহত রাখছে। এখন মির্জা আব্বাসকে মানহানি করার অভিযোগ করা মামলায় জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারীকে আদালতে হাজির হতে সমন জারি করা হয়েছে। রোববার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাসান শাহাদাতের আদালতে বিএনপির রমনা থানার সভাপতি আশরাফুল ইসলাম বাদী হয়ে এই মামলার আবেদন করেন। আদালত মামলাটি গ্রহণ করে এই সমন জারি করেন। ঢাকার আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ নজরুল ইসলাম এই তথ্য কালের কণ্ঠকে নিশ্চিত করেছেন। আমি একটা কথা বলি, বিএনপি এখন পর্যন্ত শান্তশিষ্ট মনে হচ্ছে, কিন্তু বিএনপি তো বুঝতে পারছে যে এই জামাত, এই এনসিপি তাদেরকে ছাড় দেবে না। বিএনপি এখন পর্যন্ত তার একটা মধুচন্দ্রিমা আছে, সেই সময়টা পার করতেছে, কিন্তু এই পরিস্থিতিটা কিন্তু থাকবে না। এইটা যখন থাকবে না এবং যখন নাকি খুব পয়েন্ট টু পয়েন্ট নাকি ধরা শুরু করবে বিএনপি, তখন কিন্তু খবর আছে অনেক কিছু। এটা বলে রাখলাম। এমনিতে কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারীকে আমরা বেয়াদব বলি, মুরব্বীরা, হ্যাঁ, সবাই বেয়াদব বলে। আর ওই বেয়াদবের বিরুদ্ধে আবার মামলা হয়ে গেছে, সমন জারি হয়েছে। হায় হায়, কি অবস্থা চিন্তা করেন। শেষ পর্যন্ত আইনের কাছে নিয়ে তুলে দিল নাসিরউদ্দিন পাটোয়ারীকে। এতে কি নাসিরউদ্দিন পাটোয়ারী থেমে যাবে আপনাদের মনে হয়? না ভাই, ওরা আমি খুব ভালোভাবে লক্ষ্য করছি, থামার লোক না। ও তো চাইতেছিল তার নামে মামলাটা হোক, এটা আমার ব্যক্তিগত ধারণা, আপনারা পরে মিলাই নিয়ে হিসাবটা। ও চাইতেছিল কেউ আমার নামে মামলা করে না কেন? কারণ কি জানেন? ওর কাছে প্রমাণ আছে। প্রমাণ না থাকলে একটা লোক এভাবে দিন রাত 24 ঘন্টা মাফিয়া, চান্দাবাজ এভাবে বলতে পারে না। এবং নির্বাচনের পরে উনি যখন এমপি হয়ে গেল, মির্জা আব্বাস সাহেব যখন এমপি হয়ে গেল এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা হয়ে গেল, তারপরও কিন্তু থামে নাই। হ্যাঁ, তারপরও থামে নাই, বলেই যাচ্ছে। কারণ সে চাচ্ছিল তার নামে কেউ মামলা করুক। মামলা করলে লাভটা কি? তাহলে লাভ আছে ভাই, লাভ আছে। তার কাছে যে প্রমাণগুলো আছে সে এখন দিতে পারবে। প্রমাণ ছাড়া তো ভাই ওইভাবে চিৎকার করতো না রাস্তায়। নিশ্চয়ই তার কাছে অনেক প্রমাণ আছে, যে প্রমাণগুলো এখন সে দিতে পারবে, মহামান্য আদালতকে বলতে পারবে আমার কি সত্যি কথা বলার স্বাধীনতা নাই, এই নেন প্রমাণ। আর যদি প্রমাণ না দিতে পারে তাহলে কি হবে? মানহানির মামলা যেটা হবার সেটাই হবে, সরি বলে দিবে। কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারী সরি বলার লোক? আমার তো মনে হয় তাকে আমার যেটা দেখা মনে হয়েছে ভাই, একেবারেই বিপ্লবী, পুরাটাই বিপ্লবী, আগাগোড়া পুরাটাই, কোনো আপোষ নাই। কেন আপোষ নাই জানেন? নীতির পথে চলে, ইমান ঠিক আছে, যার জন্য বুকের মধ্যে ওই জোরটা থাকে। এই ধরনের মানুষকে মাথা নত করানো যায় না, তো পারে না ভাই। আপনারা খেয়াল করেন, কিছুদিন আগে খেয়াল আছে যমুনার আশেপাশে এক ভাইকে, ওই যে মাথায় টুপি পাঞ্জাবি পরা, খুব মারতেছিল সবাই মিলা। ও টু শব্দ করছে, এভাবে দাঁড়ায় ছিল। যারা মারছে তারাই তো হরান হয়ে গেছে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখতে পারলেন। ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা কি বলতে চান। প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসকে ভয়ভীতি দেখানো ও মানহানির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। এ সময় আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে নাসিরউদ্দিন পাটোয়ারীকে আদালতে হাজির হতে সমন জারি করেছে। রোববার সকালে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাসান শাহাদাতের আদালতে রমনা থানার বিএনপির সভাপতি আশরাফুল ইসলাম বাদী হয়ে মামলা দায়ের করেন। বাদীপক্ষের আইনজীবী মোহাম্মদ আমিরুল ইসলাম আমির এ তথ্য নিশ্চিত করেছে। মামলায় অভিযোগ উল্লেখ করা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৮ আসনে বিএনপির প্রার্থী ছিলেন মির্জা আব্বাস আর এনসিপির প্রার্থী ছিলেন নাসিরউদ্দিন পাটোয়ারী। নির্বাচনে নাসিরউদ্দিন পাটোয়ারী বিপুল ভোটের ব্যবধানে হেরে যায়। তিনি নির্বাচনের সময় থেকে বিভিন্ন সময়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বিরুদ্ধে মিথ্যা ও মানহানিকর বক্তব্য দিয়ে আসছেন। মামলার অভিযোগে আরও উল্লেখ করা হয়, নাসিরউদ্দিন পাটোয়ারী নির্বাচনে বিপুল ভোটে হেরে যাওয়ার পর আরও বেশি করে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বিভিন্ন অনলাইন পত্রিকার মাধ্যমে মিথ্যা মানহানিকর বক্তব্য ও বিভিন্ন হুমকি দিয়ে আসছেন। সর্বশেষ 5 মার্চ সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে দেখতে পাওয়া যায় নাসিরউদ্দিন পাটোয়ারীর মানহানিকর বক্তব্যের কয়েকটি অনলাইন সংবাদ মাধ্যম সংবাদ আকারে এসেছে। এসব বক্তব্য অন্তত মানহানিকর, নিন্দনীয় বলে মনে করে ওই আইনজীবী বাদীপক্ষের ব্যক্তি। এবং নাসিরউদ্দিন পাটোয়ারীর বিরুদ্ধে মামলা করার পরে নাসিরউদ্দিন পাটোয়ারী বলেন যে সেই মামলা করে এই মামলার ভয়ভীতি দেখিয়ে তার মুখ বন্ধ করা যাবে না কোনোভাবেই।